নমস্কার। আমাদের আজকের গল্প ভূতের খপ্পরে গোপাল ভাঁড়। গোপাল ভাঁড়ের তখন ভাঁড় হিসেবে খুব নাম। সুনামের সঙ্গে সঙ্গে বেড়েছে তার সম্পদ, সম্মান, প্রভাব, প্রতিপত্তিও। পরিবর্তন এসেছে তার চেহারাতেও। ঘন কালো একমাথা চুলের জায়গায় দেখা দিয়েছে চকচকে টাক। আগে বুকের পেশি ফুলে থাকতো, এখন হাঁটার সময় ভুঁড়ি দোলে। বেশ কয়েকটা ছেলেমেয়ের জন্ম হয়েছিল গোপালের ঘরে। তারা বড় হয়ে গেছে, মেয়েরা পাত্রস্থ হয়েছে অনেক দিন হলো। ঘরে বৌমারাও এসে গেছে অনেক দিন। খুব স্বাভাবিকভাবেই নাতি নাতনিরাও সব একে একে মুখ দেখাতে শুরু করেছে গোপালকে। সব মিলিয়ে বিশাল এক সংসারের কর্তা এখন গোপাল। একদিকে যেমন তার সুখের অন্ত নেই, তেমনি অন্যদিকে ক্রমশ বেড়েছে তার দায় দায়িত্ব, কর্মস্থলে এবং সংসার দুই জায়গাতেই। এত সুখ, দায়িত্ব, কর্তব্য, কর্মব্যস্ততা সবকিছুর মধ্যে থেকেও গোপালের মাঝে মাঝে নিজেকে খুব একা মনে হয়। থেকে থেকে প্রাণটা যেন হাঁপিয়ে ওঠে। কারণ সাফল্যের অবশ্যম্ভাবী অনুষঙ্গ হচ্ছে ঈর্ষাজনিত কারণে স্বজন এবং বন্ধু বিচ্ছেদ। গোপালের সাফল্য চোখ টাটিয়েছে অনেকেরই। কর্মক্ষেত্রে তো বটেই, নিজের পরিবারের মধ্যেও অনেকেই শত্রু হয়ে উঠেছে গোপালের। কিন্তু গোপাল এমন একজন বিচক্ষণ মানুষ, সে এসবের পরোয়া করে না। তবে মাঝে মাঝে যখন একাকিত্ব ঘিরে ধরে তাকে, তখন তার মনে পড়ে যায় তার প্রিয় বন্ধু জগাই ভূতের কথা। ইচ্ছা করে ছুটে যেতে তার কাছে, কিন্তু আবার হাজার রকমের কাজ এসে যায়। সেসব নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় আর সম্ভব হয় না গোপালের পক্ষে সেই হাঁড়িমুন্ডি শ্মশানে গিয়ে জগাই ভূতের সঙ্গে দেখা করে। মনের আক্ষেপটা তার মনেই থেকে যায়। দিনের পর দিন কেটে যেতে থাকে, জগাইয়ের সঙ্গে আর দেখা করা হয়ে ওঠে না। যাই হোক, সেই দিন ছিল দোলযাত্রা। সারা দিন ব্যাপী উৎসব অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে রাজবাড়িতে অন্যান্য বছরের মতোই। স্বয়ং মহারাজ কৃষ্ণচন্দ্রও নিজের পরিবার পরিজনদের নিয়ে যোগদান করেছেন সেই উৎসবে। তাদের মধ্যমণি হয়ে রয়েছে যথারীতি গোপাল ভাঁড়। নাচ, গান, রং মাখানো ইত্যাদির সঙ্গে সঙ্গে চলতে থাকে মশকরা, তামাশা, রঙ্গরসিকতা। রঙের উৎসব হয়ে ওঠে আরো রঙিন, আনন্দময়, সরস এবং সজীব। দুপুর গড়িয়ে যখন বিকেল হয়, ঠিক তখন সুগন্ধিত জলে স্নান করে নিল সকলে। গোপালও একই সঙ্গে রং তুলে দিল শরীর থেকে। তারপর স্বয়ং রাজা মশাইয়ের পাশে বসে পেট ভরে খেলো কত রকমের সব উপাদেয় খাদ্য। তারপর আবার সকলের সঙ্গে যোগদান করলো বিচিত্রানুষ্ঠানে। রাতে অনুষ্ঠান শেষ হলে আবার এক প্রস্থ খাওয়া দাওয়া হলো। পেট ভরে মন্ডা মিঠাই খাওয়ার পরে এলো সুগন্ধিত সিদ্ধি, ভাং মেশানো শরবত। স্বয়ং রাজা মশাইয়ের সঙ্গে পাল্লা দিয়ে তা পান করতে শুরু করলো গোপাল ভাঁড়। আকণ্ঠ পান করে তার নেশা হয়ে গেল। নেশায় আচ্ছন্ন হয়ে পড়লেন মহারাজও। তিনি শয্যা গ্রহণ করলেন, আর গোপাল ভাঁড় ঈষৎ স্থলিত পদক্ষেপে বাড়িমুখ হলো। কিন্তু রাজবাড়ি থেকে কিছুটা দূর আসার পরই তার যেন আর পা চলতে চাইল না। মাথাটাও কেমন বৌ বৌ করে ঘুরতে লাগলো। শেষ পর্যন্ত গোপাল ভাঁড় দড়াম করে মাটিতে উল্টে পড়ে গেল। খানিকক্ষণ বাদে হঠাৎ সে নেশার ঘোরেই শুনতে পেল যে দুজন তার কাছে এসে খোনা গলায় কি যেন বলছে। গোপাল কান পেতে শুনতে চেষ্টা করলো। এটা কে রে ভোদা? মনে হচ্ছে নতুন মরেছে রে নাটু। হ্যাঁ, আমারও তাই মনে হয়। চল, একে হানিমুন্ডির শ্মশানে নিয়ে যাই। ওই ভোদা আর নাটু নামের ভূত দুটো গোপালকে দেখে তাদেরই একজন ভেবেছে। জেনেই গোপালের তো প্রথমে একেবারে পিলেটা চমকে গিয়েছিল, কিন্তু ভয় পেয়ে যাওয়া বা ঘাবড়ে যাওয়া গোপালের স্বভাবের মধ্যেই নেই, কোনো কালে ছিলও না অবশ্য। উপরন্তু হাঁড়ি মুন্ডি শ্মশানের নাম কানে যেতেই তার শরীরটা যেন চঞ্চনে হয়ে উঠল। নেশাও গেল ছুটে, কিন্তু সে মটকা মেরে পড়ে রইল একইভাবে। ভূত দুটোর মধ্যে যেটার নাম ভোঁদা, সে তখন হাত বাড়িয়ে নিজের ডেরা থেকে একটা মরা বই নিয়ে যাওয়া খাট এনে হাজির করলো। তারপর দুজনে মিলে গোপাল ভাঁড়ের বিশাল ভুঁড়ি সমন্বিত শরীরটাকে সেই খাটে তুলল, তারপর শুইয়ে দিল।
শুয়ে শুয়ে গোপাল শুনতে পেল যে ভূত দুটো বলা বলি করছে, বাপরে, এই বিরাট পপুকে মাটি থেকে তুলে খাটে শোয়াতেই আমাদের দম বেরিয়ে গেল রে। এবার এটাকে আমরা হাড়িমুন্ডির শ্মশান পর্যন্ত বয়ে নিয়ে যাব কি করে? আবার না নিয়ে গেলে তো রাজামশাই রাগ করবেন, বলবেন যে তোদের যে কাজের জন্য রাখা সেই কাজটাই যদি তোরা না করিস তা করবিটা কি? তোদের তাহলে আমি মাইনে দিয়ে রাখবোটা কেন? না না বাবা, চল, যত কষ্টই হোক না কেন নিজেদের কর্তব্যটা করি, বই নিয়ে চলি একে, আর তো কোনো উপায়ই নেই। দুজনে এরপরে অতি কষ্টে গোপাল ভাঁড়ের দেহটা বই নিয়ে হাজির করলো হাড়িমুন্ডির শ্মশানে। সেখানে একটা শেওড়া গাছের ওপর ভূতেদের দপ্তর বসে। নতুন ভূতেদের নাম সেখানে লিপিবদ্ধ করা হয়। তো সেই গাছটার ঠিক নিচে গোপালের দেহটাকে শোয়ানো হলো, আর সঙ্গে সঙ্গে গোপাল তড়াক করে লাফিয়ে উঠে পড়ল। সেই দৃশ্য চোখে পড়তেই দপ্তরের ওপর থেকে ধুপ ধুপ করে সব ভূতগুলো লাফিয়ে মাটিতে পড়তে লাগলো। গোপাল তাদের নিজে হাতে টেনে তুলে দাঁড় করিয়ে দিল প্রথমে, তারপরে শুরু করে দিল চিৎকার করে হাঁক ডাক করা। জগাই, জগাই, ও ভাই জগাই, কোথায় তুমি? একবারটি এখানে এসো। আমি গোপাল, তোমার সেই পুরনো বন্ধু। কতদিন তোমার সঙ্গে দেখা হয়নি ভাই। প্রাণটা আমার ফেটে যাচ্ছে তোমার অদর্শনে। এখনই এসে আমায় দেখা দাও, একবার তোমাকে বুকে জড়িয়ে ধরি। আমার বুকটা জোড়াক, প্রাণটা ঠান্ডা হোক। এসো ভাই, প্রিয় বন্ধু আমার। হাঁক ডাক শুনে উদ্ভ্রান্তের মতন উড়ে উড়ে এলো জগাই। গোপালকে দেখে বুকে জড়িয়ে ধরল সে, চোখে তার জল। গোপালও কেঁদে ফেলল। উপস্থিত ভূতদের মধ্যেই কেউ কেউ এবার বুঝতে পারল গোপালের যথার্থ পরিচয়। তাদেরও চোখ ভরে উঠল জলে। অন্যরাও গোপালের কথা এদের কাছ থেকে জেনে নিল। অশ্রু ভারাক্রান্ত হয়ে উঠল তারাও সবাই। এসব দেখে গোপাল এবার জোরে জোরে হেসে উঠল। হাজার হোক, সে তো একজন ভাঁড়, তাই যতই আবেগপ্রবণ হয়ে উঠুক না কেন, কান্নাকাটির দৃশ্য সে বেশিক্ষণ সহ্য করতে পারে না। হাসতে হাসতেই সে বলে উঠল, কি ভাই, কাঁদছো কেন সবাই? এতদিন পর দেখা তোমাদের সঙ্গে। সে কি কাঁদার জন্য, নাকি হাসার জন্যে, আনন্দ করার জন্যে? সবকটা ভূত এবার চোখ মুছে ফেলে হাসতে শুরু করে দিল। জগাইও এতক্ষণে আলিঙ্গন মুক্ত করলো গোপালকে। হেসে বলল, কতদিন পরে তোমার সঙ্গে দেখা হলো ভাই। এই বন্ধুটাকে কি একেবারে ভুলে গিয়েছিলে? গোপাল বলল, না ভাই, বিশ্বাস করো, এমন একটাও ভোর হয়নি, রাত আসেনি যখন কিনা আমার তোমার কথা মনে পড়েনি। তোমার জন্য, তোমার কথা ভেবে ভেবে আমার মন কাঁদেনি এমন একটা সময়ও নেই। কিন্তু কি জানো তো ভাই, কাজকর্ম, সংসার, পরিবার সবকিছু নিয়ে এত জড়িয়ে গেছি যে শত ইচ্ছা থাকা সত্ত্বেও কিছুতেই আর তোমাদের সঙ্গে দেখা করে ওঠাটা সম্ভবপর হয়ে উঠছিল না। ভাগ্যিস ভোদা আর নাটু আজ আমাকে ভুল করে এখানে এনে ফেলেছিল, তাই এতদিন ধরে লুকিয়ে রাখা মনের ইচ্ছাটা আমার পূরণ হলো। তোমার সঙ্গে আজ আবার আমার দেখা হলো, আরো নতুন কতজনের সঙ্গেও আলাপ হচ্ছে। গোপালের কথাগুলো যে সম্পূর্ণ সত্য, তাতে যে মিথ্যার বাষ্পটুকুও নেই, এই বিষয়ে জগাইয়ের কোনো সংশয়ই ছিল না। সে গোপালের ভেতরটা চিনত। এবার গোপাল জিজ্ঞাসা করল, কিন্তু তুমি তো আমার সঙ্গে একটু দেখা করতে যেতে পারতে, অন্তত মাঝে মধ্যে। জগাই হঠাৎ একটু গম্ভীর হয়ে গেল। না ভাই, আমাদের ভূতেদের কিছু বাধ্যবাধকতা থাকে। এমনিতে সব সময় সব জায়গায় যেতে নেই, সে কথা তো তোমার অজানা নয়। এই আমি তোমার কাছে যেতে পারিনি, তুমি কিছু মনে করো না ভাই। কিন্তু তোমার কথা মনে পড়েনি এমন দিন তোমার এই ভূত বন্ধুটার জীবনে কোনোদিন আসেনি ভাই। গোপালও জানতো কথাটা সত্যি। জগাই একটু হেসে আবার বলল, কিন্তু তোমার এ কি চেহারা হয়েছে, এমন ভুঁড়ি, এই টাক, এসব কি? গোপালও হেসে উত্তর দিল, এই সমস্ত সময়ের কাজ ভাই।
সেই নিজের প্রভাব ফেলেছে। যাই হোক, এবার জগাই উপস্থিত সকলের সঙ্গে গোপালের পরিচয় করিয়ে দিল। গোপাল নিজের স্বভাব গুণে প্রায় সঙ্গে সঙ্গেই সকলের মন জয় করে নিল। অনেকক্ষণ ধরে তারপর চলল তাদের তুমুল আড্ডা। শেষ পর্যন্ত ভূতেদের রাজামশাই, হাঁদু ভূত, খেদি, পেতনি, তাদের ছেলে মেয়ে, মালি ভূত সবার সঙ্গে দেখা করে বেশ অনেকক্ষণ গল্প গুজবও করল গোপাল। তারপর যখন জগাই ভূত গোপালকে তার বাড়ির দোরগোড়ায় এনে দাঁড় করিয়ে দিল, তখন রাত শেষ হতে আর বেশি বাকি নেই। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।